নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। গণবিজ্ঞপ্তির পর আপত্তি না পেলে আগামী সপ্তাহে গেজেট দেবে ইসি। প্রার্থী বাছাইয়ে সক্রিয় গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি, মত সিনিয়র নেতাদের। মনোনয়ন ঘোষণার পর কয়েক জেলায় উচ্ছ্বাস, বঞ্চিতদের পক্ষে বিক্ষোভ। নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশার 5 আরোহী নিহত। হবিগঞ্জে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 যাত্রীর মৃত্যু। জলবায়ু প্রকল্পে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে, রিপোর্ট টিআইবির। লুটপাট হয়েছে 2100 কোটি টাকার বেশি অর্থ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিধি অনুযায়ী আগামীকালই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। তিনি বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি। এছাড়া বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন। ইসি সচিব জানান, দল নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল 143টি। প্রাথমিক বাছাই 22টি দল টিকে। এদিকে আজ জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাছাইয়ের জন্য, অভিমতের জন্য, এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি। ইলেকশন কমিশনের অবস্থান তো আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয় সংগঠনের সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে, এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারে দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। এসবের মাঝে 2 থেকে 1টি আসরে 5 আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ মনোনয়ন পেয়েছে। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। 237 জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। 2008-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে। বগুড়া 6-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া 6, তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, আব্দুল মঈন খান নরসিংদী 2, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, হাফিজউদ্দিন আহমদ ভোলা 3, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় 1, ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক পরিবারের এক প্রার্থী, এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এবার একটা পারফেক্ট নমিনেশন হয়েছে। যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই, এবং অনেক সিনিয়র নেতারাও পান নেই, তারাও ভালো কিছু একটা পান, তারাও দলের জন্য নিবেদিত। আমরা এই 17 বছর যে কষ্ট করে আসছি
কোনো ব্যক্তির জন্য না, একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য। প্রার্থী তালিকায় চমক খুলনা 2-এর নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ 4-এর ফজলুর রহমান। রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাগভাজন হয়েছেন দলের। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সিলেট 2, গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা 14 থেকে। আর চট্টগ্রাম 7 থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী, মাদারীপুর 3 থেকে ধানের শীষের প্রার্থী গুমফেরত আনিসুর রহমান তালুকদার। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত 3 ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায়। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। 5% মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায়। চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 জন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন। তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতো আলোচিতরা। নমিনেশন যাকেই দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। দলকে আগে ক্ষমতায় আনেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 22 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ 5 থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেন। রাজধানীর আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদীর আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাসপতি যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমাদের চিন্তা করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকে চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ায় আনন্দ র্যালি করেছেন নেতাকর্মীরা।
সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোলে শহীদ ময়দানে জড়ো হন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। খালেদা জিয়াকে আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থানীয় নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে। বিপরীত চিত্র রয়েছে বিএনপির প্রার্থী ঘোষিত কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পর থেকে উত্তেজনা দেখা দেয় মেহেরপুর 2 আসনে। সকালে গাংনী বাজারে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপক্ষের সংঘর্ষে আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের কর্মী সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জাভেদ মাসুদ মিল্টন ও আব্দুল আওয়ালের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সাতক্ষীরা 3 আসনে বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। পরে আবারও দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডক্টর শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় গতরাতেও বিক্ষোভ করেন ডক্টর শহীদুল আলমের অনুসারীরা। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডক্টর শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। চট্টগ্রাম 4 সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গতরাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। বিএনপি মনোনয়ন ঘোষণার পর যতটা বিশৃঙ্খলা হবে বলে মনে করা হয়েছিল তেমনটা হয়নি মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বাধা হয়ে দাঁড়ালে কিংবা কোনো অবহেলার প্রমাণ পেলে আইনের আওতায় আনা হবে। এছাড়াও যদি কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন। বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার, যাতে নির্বাচনে স্বাধীনভাবে পুলিশ কাজ করতে পারে। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন উপদেষ্টা। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব, কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা তো সবাইরে তো পারবো না। যারা ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তার আইনি আওতায় নেওয়া আসা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গুরুত্ব পায় বস্ত্র খাতে মিশনের বিনিয়োগ, দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহ ব্যবসায়িক নানা বিষয়। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ।
কিছুদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার ভোরে একথা জানান ডক্টর শফিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডক্টর শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বানও জানান। জামায়াত আমিরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডক্টর শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তবে কেউ অন্য প্রতীকে নির্বাচন করতে চাইলে ত্রয়োদশ নির্বাচনে সেই সুযোগ রাখা উচিত বলে মনে করে দলটি। সকালে সিইসির সাথে সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, পরের নির্বাচনগুলো দলীয় প্রতীকেই করা হোক। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করার দরকার ছিল বলেও মনে করেন তিনি। নির্বাচনের সাথে একই দিনে গণভোটও চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক বলেন, জামানতের ক্ষেত্রে ব্যয়সীমা 25 লাখ থেকে 50 লাখ করা ঠিক হয়নি। এতে কালো টাকা ও মাফিয়া গোষ্ঠীর দৌরাত্ম্য বাড়বে বলেও মনে করেন তিনি। সংসদ নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখবেন বলেও আশঙ্কা তার। ইসির ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন এই নেতা। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দেন সাইফুল হক। নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। 3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন, আহত হয়েছেন আরও অন্তত 31 জন। দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার জামতল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কবিরহাট থেকে বসুরহাট যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশা, বিপরীত দিক থেকে আসছিল মালবাহী ট্রাক। জামতল এলাকায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক চাপায় ঘটনাস্থলে প্রাণ যায় অটোরিকশার 3 যাত্রীর। বাকি 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয় 3 জন, আহত হয় আর অন্তত 30 জন। স্থানীয়রা জানায়, সিলেটগামী এনা পরিবহনের সাথে ঢাকাগামী রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও একজন। দুর্ঘটনায় সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক রোহিত শিকদার এবং রিকশার যাত্রী রশিদ আব্দুল হামিদ। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী ফ্লাইওভার দিয়ে পার হচ্ছিল। এ সময় পাশে থাকা অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসলে সেটিকে চাপা দেয় বাস। আহত 2 জনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের ৫৪% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে নেওয়া ৮৯১টি প্রকল্পে দুর্নীতি প্রায় ২,১১১ কোটি টাকা। সকালে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয় ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিইসিসিটি থেকে মোট $৪৫৮ মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে, অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে $10 থেকে $12 বিলিয়ন প্রয়োজন, কিন্তু ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন। বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত যে অর্থ, তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে কী ধরনের সুশাসনের ঘাটতি ছিল, আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পেরেছি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখী প্রতিবন্ধী গ্রাজুয়েটদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। দুপুরের পর কাফনের কাপড় মাথায় বেঁধে যমুনার দিকে রওনা দেন আন্দোলনকারীরা। এই সময় তারা দাবি তোলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নের স্বাধীনতার কথা বলেন তারা। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর উন্নীত করার দাবিও করেন এই প্রতিবন্ধী গ্রাজুয়েটরা। সবাই কাফনের কাপড় মাথায় নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি যতদিন পূরণ না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা আশা করছি যে সরকারের সুদৃষ্টি আমাদের উপরে পড়বে এবং আমরা ঘরে ফিরে যেতে পারবো। আমরা আজকে 17-18 দিন ধরে রাস্তায়, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। এখন আমরা নিঃস্ব হয়ে আছি, আমাদের আর কিছু নেই। এখন আমরা জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছি। সরকার তাও আমাদের দাবি যদি মেনে না নেয় তাহলে আমাদের আর মৃত্যু ছাড়া কিছু নেই। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়বে, এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো এবং জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এ শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার, এমন অভিযোগ করেন বক্তারা। বলেন, জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে। সব জায়গাতে নানা ধরনের সিন্ডিকেট আমাদের জনগণের যেই সব জায়গা সেটি দখল করে আছে। এখন নতুন করে যদি বিল্ডিং এর উচ্চতা বাড়ে তাহলে এই মানুষদেরকে আমরা কোথায় জায়গা দিব? এর প্রভাব আমাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনার খেলার মাঠ, পাবলিক স্কুল সব জায়গায় পড়বে। সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সেই সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি।